সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ 17 জুলাই 2026। সংগঠনের কার্যালয়ে অমর সাহিত্য সভা অনুষ্ঠিত। বন্যা দুর্গতদের প্রাণহানির জন্য আমরা মর্মাহত ও শোকাহত। আমরা মানবতার কাজে বিশ্বাসী। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও সমাজসেবক হাসান আবদুল্লাহ, প্রধান অতিথি অশোক ধর, সম্পাদক ও প্রকাশক দৈনিক স্বদেশ বিচিত্রা, প্রধান আলোচক ড শাহেদ মোন্তাজ, উপপরিচালক বাংলা একাডেমি। বিশেষ অতিথি নাসির হায়দার, বিশিষ্ট আইনজীবী ড সাফিউর রহমান, বিশিষ্ট আইনজীবী সুপ্রিম কোর্ট মোহাম্মদ রফিকুল ইসলাম, কবি ও কথাসাহিত্যিক অবিনাশ চন্দ্র মণ্ডল, বিশিষ্ট লেখক ও কণ্ঠশিল্পী নাসিরুজ্জামান নাসির, লেখক ও শিল্পী বাবুল তালুকদার, কবি ও কলামিস্ট। পরিচালনায় অমর হাওলাদার বাবুল। সভাপতির বক্তব্যে হাসান আবদুল্লাহ বলেন, সাহিত্য কেবল সৃজনশীলতার মাধ্যম নয়, এটি সমাজে মানবিকতা, সহমর্মিতা ও সচেতনতা গড়ে তোলার অন্যতম শক্তিশালী হাতিয়ার। বর্তমান সময়ে মানবিক সংকট মোকাবিলায় সাহিত্য ও সংস্কৃতি চর্চার পাশাপাশি সামাজিক উদ্যোগ আরও জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বন্যা দুর্গত মানুষের জন্য প্রার্থনা, শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন। আমাদের সঙ্গে থাকুন। সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন। বক্তব্যে কি বলছে শুনুন। আমাদের মাঝে ছিলেন প্রধান অতিথি জনাব অশোক ধর, উনি ওনার ব্যক্তিগত কারণে চলে গিয়েছেন। ওনার প্রতি আমার সম্মান থাকলো। এখানে প্রধান আলোচক ডক্টর শাহেদ মোন্তাজ আছেন, উনি ওনার মূল্যবান বক্তব্য, জ্ঞানগর্ভ বক্তব্য রেখেছেন। এখানে আমাদের রাজনীতিবিদ আছেন, নাসির ভাই আছেন, আমাদের ডক্টর শফিউর রহমান, বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আরও আমাদের প্যানেল বক্তা যারা আছেন তারা আজকে তাদের বিভিন্ন বক্তব্য রেখেছেন। সবার প্রতি আমার প্রাণঢালা ভালোবাসা, কৃতজ্ঞতা এবং সবার প্রতি আমার সমন্বিত থাকলো। বস্তুত আমরা এখানে সবাই যারা জড়ো হয়েছি তারা অতি সাধারণই মানুষ, অতি সাধারণ, কেউ বিশিষ্ট নই। আমি তো নই। সেখানে অমর হাওলাদার ডাকে বলবো কখনোই নামের পাশে বিশিষ্ট কিছু লিখবেন না, এটা আমার বিনীত অনুরোধ থাকলো। যে কোনো অনুষ্ঠানে একটা আনুষ্ঠানিক একটা অবয়ব দিতে হয়, সেই অবয়ব দেওয়ার জন্যই হয়তোবা উনি আজকে আমাকে এখানে সভাপতির দায়িত্ব দিয়েছেন। সেটার দায়িত্ব আমি আজকে পালন করছি। হয়তো কোনো আসলে কোনো সভাতে আমাদের মমতাজ ভাই উনি পালন করবেন, কখনো নাসির হায়দার ভাই পালন করবেন বা অন্য কেউ পালন করবেন। এখানে বিশিষ্টতা কিছু নেই অমরদা। এখানে আমরা সবাই এক, সবাই ভাই ভাই, সবাই আমরা কাঁধে কাঁধ নিয়ে সংগ্রামী একটা মন নিয়ে কাজ করে যাচ্ছি, এটাই আমি বলবো। আজকে যে আয়োজনটা আপনি করেছেন অমর সাহিত্য সভার পক্ষ থেকে, এটা একটা অনন্য আয়োজন আমি বলবো। একটা সাহিত্য সভা, একটা সাহিত্য প্রকাশনী, বাংলাদেশের একটা দেশের এইরকম একটা সংকটময় মুহূর্তে একটা জনসচেতনতা বা একটা মেসেজ দিতে চেষ্টা করছে সমাজকে, এটা একটা বিশাল ব্যাপার। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন দলীয় সংগঠন অথবা অন্য সংগঠন যারা মানবিক আপনার বিপর্যয়মূলক ব্যাপার নিয়ে কাজ করে, তারা হয়তো এই জাতীয় সংশ্লিষ্টতার কারণে স্বভাবতই কাজ করে আসছে। কিন্তু একটা সাহিত্য সভার তরফ থেকে এই জাতীয় একটা মেসেজ দেওয়া, সচেতনতামূলক একটা আয়োজন করার চেষ্টা করা বা খুবই ক্ষুদ্র পরিসরে আমাদেরকে সংগঠিত করা, আমাদেরকে এক জায়গাতে নিয়ে আসা, এটার জন্য অমর হাওলাদারের যে বিশাল হৃদয়, বিশাল মানবিক গুণ, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই এবং সেটা আমরা পরিষ্কারভাবে সবসময় স্মরণ করবো, আমি স্মরণ করবো, সেটা আমরা বলতে পারি। এখানে বস্তুত আমরা আজকে স্মরণ করছি যারা এখানে নিহত হয়েছেন, যারা দুর্দশাগ্রস্ত আছেন, যারা বন্যায় একদমই বিপর্যস্ত অবস্থায় আছেন, তাদেরকে আমরা স্মরণ করছি। আমাদের হয়তো এই ক্ষুদ্র পরিসরে ক্ষুদ্র সামর্থ্যে কিছু করার নেই এবং অমরদার সাথে আমার আলোচনা হয়েছে, এটা যেহেতু একটা প্রকাশন সংস্থা এবং এটা যেহেতু একটা সাহিত্য সভা, সো এই সংস্থার মাধ্যমে বা এই সভার মাধ্যমে আমরা কোনো প্রকারে
কোনো আর্থিক অনুদান গ্রহণ করব না, বা আর্থিক অনুদান গ্রহণ করে সেই আর্থিক অনুদান আমরা দিতে চেষ্টা করব না। কারণ আর্থিক ব্যাপারটাই একটা খুবই ঝঞ্ঝাটমূলক একটা ব্যাপার বাংলাদেশে, এবং আর্থিক ব্যাপার নিয়ে নানা রকম বিতর্ক সৃষ্টি হয়। তো অমর সাহিত্য প্রকাশনী এবং অমর সাহিত্য সভা যেহেতু একটা শুদ্ধ প্রতিষ্ঠান, একটা শুদ্ধ আয়োজন বলে আমরা ধারণা করি এবং মনে করি, বিশ্বাস করি, এবং সাথে শুদ্ধতার পরিচয় পাই বলেই সবসময় আছি এবং একসাথে পথ চলা। এই শুদ্ধতার কারণেই আমরা এটাকে শুদ্ধ রাখতে চেষ্টা করবো। তো সেখানে আমরা কোনো প্রকার অর্থ নিব না, বা অর্থ এখানে কেউ দিক সেটাতেও অমরদা এবং আমরা ব্যক্তিগতভাবে চাইবো যে সেটার প্রয়োজন নেই। কারো যদি ব্যক্তিগতভাবে দেওয়ার ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে এবং সামর্থ্য থাকে, অবশ্যই বিভিন্ন প্রতিষ্ঠিত সংগঠন যারা সত্যিকার অর্থে সাহায্য করছে তাদেরকে আপনি অনুদানগুলো পৌঁছে দেবেন। এই মেসেজটা দেওয়াই বস্তুত আমাদের এই সভার মূল লক্ষ্য, যে আপনারা বস্তুত এই সভার মাধ্যমে এই সচেতনতা নিয়ে বাসায় ফিরেন যে আই হ্যাভ টু কন্ট্রিবিউট, আমাকে কন্ট্রিবিউট করতে হবে অ্যাজ এ হিউম্যান বিং। আমার দেশের লোক বিপর্যস্ত, আমার দেশের নাগরিক আজকে বিপর্যস্ত, তাদেরকে আমরা অনেকে নিহত হয়েছেন, অনেক পরিবার পর্যদস্ত, তাদেরকে যেন সহায়তা পৌঁছায়, এই মেসেজটা পৌঁছে দেবেন যার সাথে কথা হয়। এটা ছোট থেকেই বড় কাজ হয়ে যায়, সরকার পর্যায়ে হয়তো পৌঁছে দেবে। সরকার অবশ্যই নিজে এ ব্যাপারে সচেতন আছেন, বিভিন্ন কাজ করে যাচ্ছেন, সেগুলোকে আমরা সাধুবাদ জানাচ্ছি। কিন্তু যতই কাজ হোক তার মধ্যেও কিছুটা বস্তুত আপনারা জানেন আমাদের দেশ বন্যা কবলিত অঞ্চল, এটা ভাটির দেশ, লোয়ার রাইপেরিয়ান কান্ট্রি, লোয়ার রাইপেরিয়ান জোন বলে, মানে ভাটির অঞ্চল। তো ভাটির অঞ্চলে বন্যা হয়ে আসছে যুগ যুগ ধরে, শত বছর ধরে, এটাতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু কথা একটা থেকে থাকে, এখানে মুখ্যমন্ত্রী শাহেদ মমতাজ ভাই সুন্দরভাবে এটা বলেছেন, নাসির ভাই বলেছেন যে এই বন্যা এখন দাঁড়িয়েছে 2026 সনে, অথবা 10 বছরের পিছনে যদি আমি চলে যাই, আমরা অত্যন্ত সায়েন্টিফিক্যালি দেখতে পাচ্ছি যে এই বন্যা কিছুটা প্রাকৃতিক, বাকি অংশ মনুষ্য সৃষ্টি, টোটালি মনুষ্য সৃষ্টি। তো মনুষ্য সৃষ্টির মধ্যে ক্লাইমেটিক চেঞ্জ আছে, যে ক্লাইমেটিক চেঞ্জ হচ্ছে সেটাও মনুষ্য সৃষ্টি, এবং বাকিটা যেটা প্রাকৃতিক সেটাকে ঠেকানো সম্ভব। উন্নত বিশ্ব ঠেকিয়ে ফেলেছে, চায়না ঠেকিয়ে ফেলেছে, বিশ্বের বিভিন্ন দেশ ঠেকিয়ে ফেলেছে, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও ঠেকিয়ে ফেলেছে। তাহলে কেন আমরা বন্যায় কেন এভাবে পর্যদস্ত হব? তাহলে কেন আমরা মনুষ্য সৃষ্ট এই বন্যাতে আমরা ক্ষতিগ্রস্ত হব? কেন মানুষ নিহত হবে? কেন বাড়ি ঘর আপনার ডুবে যাবে? শাহেদ মমতাজ ভাই একটা ভালো কথা বললেন, বাংলাদেশে ঢাকা শহরে বন্যা হওয়ার কোনো কারণই ঘটে নাই। সেখানে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি, তারপরে এখানে পানির জলাবদ্ধতার কারণে বন্যা হচ্ছে। যদি জলাবদ্ধতা হয় দ্যাট ইজ নট ফ্লাড, সেটা কোনো বন্যা নয়। তাহলে সেটা কি? জলাবদ্ধতা। জলাবদ্ধতার মূল কারণ আমাদের দেশে যারা সরকার চালাচ্ছেন, যারা প্রশাসন চালাচ্ছেন, যারা এগুলো দেখভাল করছেন, তাদের মধ্যে কাজের ঘাটতি, তাদের মধ্যে নিজস্ব আকাঙ্ক্ষা, জনগণের প্রতি দায়বদ্ধতার ঘাটতি, তাদের মধ্যে এই ব্যাপারে যে বাজেটগুলো আসে সেই বাজেটগুলো প্রকাশিত করার ইচ্ছা, এই সব কারণে আমাদের দেশে শহরে বা ঢাকাতে বা ক্যাপিটালে বা চিটাগংয়ের মতো একটা শহর যেখানে বুক পানিতে ডুবে থাকে মাসকে মাস, অকল্পনীয় ব্যাপার। আমাদের ছোটবেলায় 30-40 বছর আগে কখনোই শুনিনি চিটাগং বুক পানিতে ডুবে থাকে। এখন বুক পানিতে ডুবে থাকে, যেটা আমাদের সেকেন্ড ক্যাপিটাল। এটা অবাক করা ব্যাপার। এটা সরকার প্রধানদের কেন দৃষ্টিগোচর হয় না? আপনার চট্টগ্রামবাসীর ওখান থেকে যারা এমপি হন, মন্ত্রী হন, যারা বড় বড় ধনী, তাদের কেন এটা দৃষ্টিগোচর হয় না? কেন সাধারণ মানুষ এভাবে কষ্টে থাকবেন, এভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকবেন, পর্যদস্ত অবস্থায় থাকবেন, এই নিয়ে কেন সামনে বক্তব্য আসে না? অবাক করা ব্যাপার। সেই ক্ষেত্রে এসে অমর সাহিত্য সভা যদি কিছুটা হলেও ওই ব্যত্যয়ের জায়গাতে সংযোজন করতে পারে, তাহলে আমাদের জন্য সাধুবাদের জায়গা, এবং আমাদের জন্য অমর হাওলাদার, যিনি মানবিক গুণাবলী সম্পন্ন, উনি অবশ্যই ধন্যবাদের প্রাপ্য, এবং আমাদের কাছে কৃতজ্ঞতা এবং আমাদের সহমর্মিতা ওনার জন্য থাকবে। তো এ ব্যাপারে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। আমি আশা করছি বাংলাদেশ সরকার যথেষ্ট বিজ্ঞভাবে, কৌশলগতভাবে ভূমিকা রাখতে যাচ্ছেন। বস্তুত আমাদের যে পার্শ্ববর্তী দেশ আছে, পার্শ্ববর্তী দেশের নিজস্ব জনসংখ্যা আমাদের থেকে অত্যাধিক হওয়ার কারণে ওনারা নিজস্ব জনসংখ্যা এবং নিজস্ব জাতীয় স্বার্থের কারণে আমাদের ভাটির অঞ্চলের লোকের
ক্ষতিগ্রস্ততা, আমাদের ভাটিগড় অঞ্চলের জলাবদ্ধতা, বন্যা, এগুলোর যে কারণ হয়ে দাঁড়াচ্ছে সেগুলো ওনারা অনুধাবন করতে পারছেন না। অনুধাবন করে থাকলেও এটা রাজনীতির মারপ্যাচে পড়ে গিয়ে তারা আমাদেরকে ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করছে। তো সেই ক্ষেত্রে যেসব ব্যারেজ ওখানে হয়েছে সেই সব ব্যারেজ বেসিক্যালি আমাদের বাংলাদেশে বন্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের বর্তমান সরকার তিস্তা ব্যারেজ এর ব্যাপারে চায়নার সাথে একটা চুক্তি করতে যাচ্ছেন। আমরা আশা করব এটার মাধ্যমে কিছুটা হলেও আমাদের এখানে বন্যা বা বন্যার পানি জমা থেকে আমাদের এখানে এটার থেকে আমরা সুফল পাবো। এছাড়া আরও কোনো স্টেপ যেটা নেওয়া দরকার সায়েন্টিফিক্যালি চিন্তা করে, আমাদের জাতীয় স্বার্থের কথা চিন্তা করে বর্তমান সরকার সেই প্রচেষ্টা চালু রাখবেন। আমাদের এখান থেকে যে মেসেজটা গেল সেই মেসেজটা যদি আরও 50 জায়গার থেকে যায়, আরও 1000 জায়গার থেকে যায়, সেইটাকে আমরা সাধুবাদ জানাবো এবং সেই মেসেজগুলো একত্রিত হয়ে যাতে সরকারকে নাড়া দেয় যে না, জাতীয় স্বার্থে কাজ করতে হবে। আমরা যারা এখানে সাধারণ মানুষ আছি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং এখানে আমরা যারা সাধারণ পরিবার আছি কারো ভাই মারা যাচ্ছেন। আমারই এক ভাতিজি, ও 6-এ পড়তো, ও জাস্ট 10 দিন আগে ও পানিতে ডুবে মারা গেছে। তো এটা হয়েছে আমার গ্রামের বাড়িতে। যেহেতু স্লুইস গেটগুলো বা যেটাকে বলে জল কপাট খুলে দেওয়া হয় এবং অত্যন্ত পানির স্রোত আসে, এগুলো জানতো না। ও পানিতে নেমে 2-3 জন বন্ধুর সাথে গোসল করতে যায়, এমন সময় দেখা গেছে যে ওইখান থেকে এমন ঢলের মতো পানি আসতেছে সে আর ওই তোরে ভেসে যায় এবং ভেসে যেয়ে মেয়েটা মৃত্যুবরণ করে। আমারই চাচাতো ভাই, আপন চাচাতো ভাইয়ের মেয়ে। তো এখানে আমিও একজন ক্ষতিগ্রস্ত পারিবারিকভাবে, আমি নিজের পরিবার না হলেও আমার পরিবার। তো সেক্ষেত্রে আমি বলবো যে এভাবে ক্ষতিগ্রস্ততা কাম্য নয়। তো সেখানে অমর সাহিত্য সভা থেকে আমাদের এই উদ্যোগ যে আমরা ক্ষুদ্র পরিষদে যারা এসেছেন সবাই এটার সাথে যে সহমর্মিতা প্রকাশ করলেন। শাহেদ মমতাজ ভাই বললেন যে আমরা জানি কখনো বিবেকের কাছে দংশিত না হই, যে আমরা এই কষ্টে দেশের এই আপনার করুণ অবস্থার মধ্যে আমরা ব্যক্তিগতভাবে হলেও আমাদের মনোভাব বা আমাদের চিন্তা চেতনা বা আমাদের ইচ্ছা কি সেটা প্রকাশ করতে পারি নাই। আমরা মানে কোথাও লুকিয়েছিলাম, আমরা কোথাও নিজের স্বার্থান্বিত হয়ে পালিয়েছিলাম। সেটা যেন কখনোই আমাদের বিবেককে দংশন না করে, বিবেককে মর্মাহত না করে, সেইটা উনি সত্যিকার অর্থে সঠিকভাবে বলেছেন, সঠিক উপলব্ধি না। সেই ক্ষেত্রে সবাইকে সাধুবাদ জানিয়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।